ভারতবর্ষের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত এই সুন্দর জায়গাটির নাম হলো মেঘাতাবুরু। মেঘাতাবুরু শব্দের অর্থ হলো মেঘেদের পাহাড়, আর এই মেঘেদের পাহাড়েই আছে এশিয়ার বৃহত্তম শালের জঙ্গল সারান্ডা। জঙ্গল যখন আছে বন্যপ্রান্ত থাকবেই, তাই মেঘতাবুরুর পাশেই আছে কিরিবুরু, যার অর্থ হাতিদের পাহাড়। এখানে কিছু কিছু জায়গায় জঙ্গল এতই ঘন যে দিনের বেলায় সূর্যের আলো প্রবেশ করতে পারে না। আর সেই জঙ্গলের মাঝে গড়ে উঠেছে ঝাড়খণ্ডের মোস্ট বিউটিফুল কটেজ ঘাগীরথী নেচার ক্যাম্প। আজকে আমাদের এই পর্বে আমরা তুলে ধরব কিভাবে সহজে কম খরচে মেঘতাবুরু ঘুরে দেখবেন। মেঘতাবুরু যাওয়ার 3টে রুট আছে। প্রথমত হাওড়া থেকে ট্রেনে বারবিল পৌঁছে সেখান থেকে গাড়িতে মেঘতাবুরু। দ্বিতীয়ত হাওড়া থেকে রাতের 18005 সম্বলেশ্বরী এক্সপ্রেস ধরে ভোরবেলা মনোহরপুর পৌঁছে সেখান থেকে গাড়িতে মেঘতাবুরু, অথবা হাওড়া থেকে সকালের ট্রেন ধরে রৌরকেল্লা পৌঁছে সেখান থেকে গাড়িতে মেঘতাবুরু। আমাদের প্ল্যান ছিল হাওড়া থেকে সকালের হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ধরে বারবিল হয়ে মেঘতাবুরু যাব, কিন্তু ভ্রমণ সর্বদা প্ল্যান মাফিক তো হয় না। যাত্রা শুরুর আগের দিন রাতে মেসেজ আসে ট্রেন ক্যান্সেল। অন্য কোনো অপশন না পেয়ে অগত্যা মাঝরাতে হাওড়া রৌরকেল্লা বন্দে ভারতের কারেন্ট অ্যাভেলেবেল টিকিট কেটে যাত্রা শুরু করলাম। হাওড়া থেকে বন্দে ভারত শুরু হওয়ার পর সব রকম বন্দে ভারতেই আমরা চড়ে নিয়েছি, আর আজকেও আমরা যে সফরটা করলাম এটা বন্দে ভারতে, হাওড়া রৌরকেল্লা বন্দে ভারতে। আমরা এখন এসে পৌঁছে গেছি রৌরকেল্লা এবং মোটামুটি সময়েই এসে পৌঁছেছে আমাদের ট্রেন। এখন এই রৌরকেল্লা স্টেশনে আমরা নামব। বন্দে ভারত রৌরকেল্লাতে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়। 1 নম্বর প্ল্যাটফর্ম লাগোয়াই এক্সিট গেট। রৌরকেল্লা বেশ বড় একটা জাংশন। স্টেশনের বাইরে অনেক গাড়ি অটো পাওয়া যায়, কিন্তু এখানে গাড়ি ভাড়া বেশ বেশি। অনেক খোঁজাখুঁজির পর একটা গাড়ি আমরা পেলাম। টিপটিপ বৃষ্টি স্নাত দিনে আমরা ট্যুর প্ল্যানার ব্লগ রৌরকেল্লা থেকে এখন এগিয়ে চলেছি ঝাড়খণ্ডের দিকে। রৌরকেল্লা যদিও উড়িষ্যার মধ্যে পড়ে, কিন্তু আমরা এবার যাব ঝাড়খণ্ড, আর আমরা এবার ঘুরে দেখব ঝাড়খণ্ডকে। বারবিল দিয়ে আমাদের মেঘতাবুরু যাওয়ার প্ল্যান ছিল, তাই গাড়ি সেখান থেকেই ঠিক করেছিলাম। কিন্তু রৌরকেল্লা দিয়ে যাওয়ার জন্য সেই গাড়ি মনোহরপুর থেকে আমাদের পিক আপ করবে, তাই আমরা মনোহরপুরের দিকে এগিয়ে চললাম। মনোহরপুর পৌঁছেই আমাদের সাথে প্রথম সাক্ষাৎ হলো কোয়েনা নদীর। বৃষ্টিস্নাত কোয়েনা নদী লজ্জায় যেন লাল হয়ে আছে। আসলে সমগ্র অঞ্চলটি লৌহ আকরিকপূর্ণ, তাই বর্ষার জলে সেই লৌহ আকরিক মিশে নদীর জল লাল হয়ে উঠেছে। কোয়েনা নদীর ঠিক পাশেই আছে মনোহরপুরের প্রসিদ্ধ হোটেল সারান্ডা ইন। বন্দে ভারতে ব্রেকফাস্ট করলেও বেশ খিদে পেয়েছে, তাছাড়া পথে আর খাবারও পাবো না, তাই মনোহরপুরেই মানসী হোটেলে ঢুকলাম। বাইরে থেকে দেখতে ছোট লাগলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মহিলা দ্বারা পরিচালিত এই হোটেলে কাঠের জ্বালানিতে মাটির আঁচে রান্না হয়। আমরা সারান্ডা যাওয়ার পথে এখন যে জায়গাটায় রয়েছি এটা হচ্ছে মনোহরপুর, এবং এখানেই আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি। এখান থেকে আমাদের যেতে অনেকটা সময় লাগবে, আর যাওয়ার পথে আরও অনেকগুলো জায়গা ঘুরে দেখার আছে, তাই আগে খেয়ে দিয়ে নিয়ে তারপরে এগিয়ে চলা। মনোহরপুরের ওপর দিয়ে বয়ে গেছে মনোহরপুরের সুন্দরী কোয়েল নদী। লাঞ্চ সেরে আমরা সেদিকে এগিয়ে চললাম। নিচ দিয়ে বয়ে চলেছে কোয়েল নদী, আর তার উপরে এই ব্রিজে আমরা দাঁড়িয়ে পড়েছি কোয়েল নদীকে দেখার জন্য। আর এখন বর্ষাকাল বলে কোয়েল নদীতে প্রচণ্ড জল, আর বর্ষার সময়তে যেটা হয়, যেহেতু ওই মাটি গোলা জলটা এসে পড়ে, তার জন্য জলটা কিন্তু একটু ঘোলাটে লালচে, কিন্তু প্রচুর জল পুরো নদীতে। এটি সাউথ কোয়েল নদী। আমরা পালামৌতে নর্থ কোয়েল নদী দেখেছিলাম। এই দক্ষিণ কোয়েল নদীর উৎপত্তি ছোটনাগপুর মালভূমির লাওয়া পানি ওয়াটারফল থেকে।
মনোহরপুর থেকে কিরিবুরুর দূরত্ব প্রায় 50 কিলোমিটার। পুরো পথটাই প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। আমরা সেসব দেখতে দেখতে এগিয়ে চললাম। কিরিবুরু যাওয়ার পথে এখন যে নদী ব্রিজটার উপর আমরা দাঁড়িয়ে আছি তার নিচ দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে এটা হচ্ছে কোয়েনা নদী। বর্ষার সময় নদীগুলো যেমন জলে ফুলে ফেঁপে থাকে, তেমন একটা ব্যাপার যেটা সবকটা নদী কিন্তু লাল হয়ে রয়েছে, কারণ ওই যে মাটিগোলা জল এখান দিয়ে প্রবাহিত হচ্ছে। আর পুরো রাস্তাটাই ভীষণ সুন্দর। এখন তো বর্ষাকাল, চারদিকটা পুরো সবুজ হয়ে রয়েছে, সবুজ জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, দূরে পাহাড়, পাহাড়ের উপর মেঘ খেলা করছে। এই ভিউটা এনজয় করতে করতে এগিয়ে যাওয়া কিরিবুরু সানসেট পয়েন্টের দিকে। আমরা এখন এসে পৌঁছে গেছি কিরিবুরু সানসেট পয়েন্ট। এখন তো বর্ষাকাল, তাই সানসেটের সময় যে আকাশ এত সুন্দর রং নেয় সেটা ফিল করা যাবে না, কিন্তু সানসেট পয়েন্টটা অবশ্যই দেখে যেতে হবে। বর্ষাকাল বাদে অন্য কোনো সময়তে যদি আসি তখন সানসেটের সময়তে অসাধারণ যে ভিউটা পাওয়া যায় সেটা আন্দাজ করতে পারা যাবে এখান থেকেই। সানসেট ভিউ পয়েন্ট থেকে সানসেট হয়তো সেরকমভাবে দেখা গেল না, কিন্তু এখান থেকে পুরো সামনের সবুজ উপত্যকাটাকে দেখতে পাওয়া যায়। এখন যদিও মেঘ রয়েছে, যদি মেঘ না থাকতো তখন পুরো ঝকঝকে দেখতে পাওয়া যেত, যতদূর দেখা যাচ্ছে শুধু পাহাড়, সবুজ পাহাড়গুলো। আর এখন মেঘ ঘিরে ধরার পরেও একটা অন্যরকম ভিউ লাগছে, সেটাও ভীষণ উপভোগ্য। কিরিবুরু সানসেট পয়েন্টে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা কিরিবুরুর দিকে এগিয়ে চললাম। আমরা আজ থাকবো কিরিবুরু ফরেস্ট রেস্ট হাউসে। এটি সারান্ডা ফরেস্ট ডিভিশনের অন্তর্গত। পাহাড়ের উপর জঙ্গল লাগোয়া এই ফরেস্ট বাংলোটির অবস্থান এক কথায় দুর্দান্ত। আমরা এখন এসে গেছি কিরিবুরু। কিরিবুরু এসে প্রথমেই তো সানসেট পয়েন্ট দেখে নিয়েছি, তারপর এখন যেখানটায় রয়েছে এটা হচ্ছে সারান্ডা ফরেস্ট ডিভিশনের রেস্ট হাউস, আর এখানেই হবে আজকে আমাদের রাত্রি যাপন। বাইরে থেকে দেখে তো বেশ ভালোই লেগেছিল, চারদিকে সবুজ গাছগাছালি মাঠ, তার মাঝখানে এই ফরেস্ট রেস্ট হাউস। আর আমরা একবার রুমে দেখেও এসেছি রুমটা কীরকম, আপনাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, তাই আসুন আপনাদেরকে দেখাই রুমটা কীরকম। ঢুকেই এই যে জায়গাটা, এটা হচ্ছে বসার জায়গা, আর এরপরে এই দিকে রুমগুলো রয়েছে। তার আগে এইখানটা হচ্ছে ডাইনিং হল, একসাথে অনেকে বসে বেশ ডিনার লাঞ্চ সারা যাবে। আচ্ছা, এরপরে আসি আমাদের রুমে। এখানে মোট 4টেই রুম রয়েছে, 1, 2 আর এখানে 2টো, আর তার মধ্যে আমাদের জন্য 2 নম্বর রুমটা অ্যালট হয়েছে। চলুন 2 নম্বর রুমটাতেই যাওয়া যাক। ওই যে বললাম আমরা অলরেডি একবার রুমে এসেছিলাম, ব্যাগেজও রাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এইবার দেখুন রুমটা। ফরেস্টের প্রপার্টি অনেক জায়গাতে দেখেছিলাম মেনটেনেন্সের অভাব, তাই জন্য মনে হয়েছিল যে কেমন হবে, কিন্তু এখানে এসে একেবারে তাক লেগে গেছে, কারণ প্রত্যেকটা রুমই ভীষণ সুন্দরভাবে মেনটেন্ড, এসি রুম, এবং দেখুন খুব সুন্দরভাবে ফার্নিচারগুলো দিয়ে সাজানো। আর এই দিকে রয়েছে টয়লেটটা এবং কাম ড্রেসিং রুম, সেটাও দেখাই। এখানটায় বেসিন, ওয়াশ বেসিন রয়েছে একটা, আর এখানটায় সাজগোজ করা যাবে, আর তার সাথেই রয়েছে এখানে বাথরুম, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। এখানে আপনি আপনার পছন্দ মতন খাবার অর্ডার দিতে পারবেন মেনু থেকে চয়েস করে। তো সন্ধেবেলা আপাতত আমরা ব্ল্যাক কফি বলেছিলাম, তো ব্ল্যাক কফি এসে হাজির হয়েছে। সারাদিনের ক্লান্তিটা মিটে যায় ব্ল্যাক কফিতে চুমুক দিলে। তারপরে রাত্রে ডিনারে কি খাবো সেটাও ওনাদের বলে দিতে হবে, সেই অনুযায়ী ওনারা রেডি করবেন। সন্ধে নামার সাথে সাথেই চারদিক থেকে ঝিঁঝি পোকার ডাক ভেসে আসতে লাগলো, বিভিন্ন রকম মথেরও দেখা মিলল। আমরা রাতের কিরিবুরু মেঘতাবুরু ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম। ছোট্ট জনপদ এখন মেঘের আড়ালে। মেঘতাবুরু আর কিরিবুরু যেহেতু পাশাপাশি অবস্থিত,
তাই আপনি কখন মেকতাবুরুতে ঢুকছেন আর কখন কিরিবুরুতে সেটা চাইলেও ধরতে পারবেন না। পাহাড় থেকে দূরে সমতলের গ্রামগুলোর আলো দেখা যাচ্ছে। এক চক্কর দিয়ে আমরা ফিরে এলাম ফরেস্ট রেস্ট হাউসে। পৌঁছে দেখলাম ডিনার রেডি। আমরা এখন চলে এসেছি ডিনার করতে। যেরকমটা বলেছিলাম, নিজেদের পছন্দ মতন মেনু থেকে চয়েস করে অর্ডার দেওয়া যায়। আমরা তো হচ্ছি ভাত প্রিয় বাঙালি, তাই জন্য ভাতই বলেছিলাম ডিনারে। ভাত রয়েছে, একটা তরকারি রয়েছে, পটলের একটা তরকারি, অভিব্রতের জন্য রয়েছে চিকেন, আর আমার জন্য রয়েছে ডিম সেদ্ধ। স্যালাড দিয়েছেন ওনারা খুব সুন্দর সাজিয়ে, আর সাথে এখন গরমের মরশুম, মানে আমের মরশুম, তাই আম রয়েছে। রাত বাড়ার সাথে সাথে হাওয়ার দাপটের সাথে পাল্লা দিয়ে বাড়তে লাগলো মেঘেদের আনাগোনা। আজ আমাদের দিন শেষ। আগামীকাল আপনাদের ঘুরে দেখাবো বাকি জায়গাগুলো। আজ সকালে ঘুম থেকে উঠে দেখলাম চারপাশ মেঘাচ্ছন্ন। সূর্যোদয় দেখার বৃথা ইচ্ছা নিয়ে অভিব্রত পাড়ি দিল সানরাইজ ভিউ পয়েন্টের দিকে। কিন্তু অনেক অপেক্ষার পরও সূর্যি মামার দেখা মিলল না। অগত্যা সে ফিরে এলো। কিচেনে উঁকি দিয়ে দেখলাম জোর কদমে ব্রেকফাস্টের প্রস্তুতি চলছে। বেলা বাড়ছে, কিন্তু আকাশ পরিষ্কার হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পেলাম না। তবে যাই বলুন, বর্ষায় এইভাবে চারপাশ থেকে মেঘেদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকাটাও এক রোমান্টিক ব্যাপার। সকালবেলা আমরা সানরাইজ পয়েন্ট অবধি গেছিলাম বটে, কিন্তু এই যে ক্লাউডি ওয়েদার, বর্ষার সময় যেটা হয়, সেই জন্য সানরাইজ মোটেই দেখা যায়নি। কিন্তু ঘুরে আসা হলো এক পাক। তারপর এসে রেডি হয়ে এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে অনেক কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছেন দেখছি। রয়েছে টক দই, ওখানে একটা চাটনি রয়েছে, আর এখানে আচ্ছা ভেতরে রয়েছে পরোটা। এইগুলো দিয়ে আমরা ব্রেকফাস্ট করে তারপরে রওনা দেব। ব্রেকফাস্ট করে আমরা এগিয়ে চললাম সারান্ডা ফরেস্টের অন্তর্গত ঘাগিরথী ইকো ট্যুরিজম সাইটের উদ্দেশ্যে। পুরো অঞ্চলটিতে লৌহ আকরিকের একাধিক খনি রয়েছে। আমরা ঘাগিরথী এসে পৌঁছলাম। আমরা এখন রয়েছি সারান্ডা ফরেস্ট ডিভিশনে, এবং এখন আমরা যেটায় যাচ্ছি সেটা হলো ঘাগিরথী ওয়াটারফল দেখতে। বর্ষার সময় তো এক্সপেক্টেড যে ওয়াটারফলে জল থাকবে, কিন্তু কতটা জল রয়েছে, কেমন সেই ওয়াটারফল, অনেক তো জলপ্রপাত দেখেছি এই এতদিনের ব্লগিং এর জীবনে, তো দেখা যাক এই ওয়াটারফলটা কিরকম। বেশ কিছুটা হেঁটে সিঁড়ি ভেঙে এগোলে তবেই পাওয়া যায় জলপ্রপাতের দর্শন। এখানে জলপ্রপাতের ঠিক উপর দিয়ে একটা ঝুলন্ত সেতুও রয়েছে। ঘাগিরথী ওয়াটারফল তো দেখতে যাব, আপনারাও ভাবছেন যে ওয়াটারফলে যাচ্ছি না, সে তো যাব, কিন্তু তার আগে এই যাওয়ার জায়গাটা দেখুন। পুরো এরকম একটা ঝুলন্ত ব্রিজ, সেটা পেরিয়ে তবেই তার দেখা মিলবে। আর ঝুলন্ত ব্রিজ বলে যেই একটু হাঁটা চলা করছে, আমরা সবাই দুলছি, মজাই লাগছে। চারদিকে বড় বড় গাছ, তার মাঝখানে এরকম একটা ঝুলন্ত ব্রিজ। এই জায়গাটা এত সুন্দর, যারা একটু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তাদের মনে হতেই পারে যে এইরকম একটা জায়গায় যদি থাকা যেত, এমন একটা জায়গা যেখান থেকে তাকালেই দেখা যাবে সামনে এরকম জলপ্রপাত। আর সেই মনের কথাটা বোধহয় ফরেস্ট ডিপার্টমেন্ট বুঝতে পেরেছেন, তাই এখানেই তৈরি হয়েছে কটেজ, মানে এখনো তৈরি হচ্ছে, আর কিছুদিন বাদে রেডিও হয়ে যাবে। তাই চাইলে এখানেও থাকতে পারেন আর সারাদিন উপভোগ করতে পারেন এইরকম একটা সুন্দর জলপ্রপাতের ভিউ। জঙ্গলের মাঝে ডুপ্লেক্স কটেজ, কেমন সেই কটেজ, চলুন ঘুরে দেখি ভেতরটা।
যদিও বাইরে পুরো জঙ্গল, প্রকৃতির মাঝখানে থাকার জায়গা, কিন্তু এই যে থাকার জায়গাটা, এখানে সমস্ত আধুনিক ব্যবস্থা রয়েছে। এই ঢুকেই এই জায়গাটা হচ্ছে ড্রয়িং রুম, আর এইখানটাতে দেখতেই পাচ্ছেন এখানটায় বেসিন রয়েছে, একটা ইন্ডাকশন রাখা রয়েছে, মানে নিজেরা প্রয়োজনীয় টুকটাক খাবার দাবার রান্না করে নেওয়া যাবে। আর এই হচ্ছে ডুপ্লেক্স, ওপরে যাওয়ার সিঁড়ি এটা। উপরে সুন্দর বিছানার ব্যবস্থা আছে, আর যেখানেই রয়েছে ওই ঝর্ণাটা সেদিকে রয়েছে এরকম কাঁচের জানলা। কাঁচের জানলাটা খুললে এই বিছানায় বসে বসেই সামনে ওয়াটারফলটা দেখতে পাওয়া যাবে। প্রকৃতিপ্রেমী মানুষের জন্য এর থেকে ভালো থাকার জায়গা আর কি হতে পারে। আমরা এখন আছি কিরিবুরু মেঘাতাবুরুর ঘাগিরাথি ওয়াটারফলের সামনে, আর আমাদের সঙ্গে আছেন কিন্তু সারান্ডা ফরেস্ট ডিভিশনের ডিএফও স্যার। ডিএফও স্যারকে নমস্কার জানাচ্ছি সবার আগে। তো ডিএफओ सर के আমি কিছু জিজ্ঞেস করতে চাইছি। सर आपसे कुछ पूछना चाहेंगे कि इधर आप जो प्रोजेक्ट बना रहे हैं तो एक कितना कॉटेज बनेगा अभी? ये 6 कॉटेज का प्लान है घागीरथी इको टूरिज़्म स्थल में। और इसके अतिरिक्त सस्पेंशन ब्रिज और वुडन ब्रिज का काम ऑलमोस्ट कंप्लीट हो गया। तो ये दिसंबर तक ये प्रोजेक्ट लगभग तैयार हो जाएगा। और एक चीज़ बताइए, मतलब एक डर है लोगों के मन में कि किरीबुरु मेघताबुरु आने में दिक्कत है, रास्ता ख़राब है, ऐसा कुछ डर है लोगों का मन में। तो अभी मैंने जो देखा कि किरीबुरु मेघताबुरु मतलब बहुत ही अच्छा वाला रास्ता है, सब कुछ अच्छा है। तो आपको क्या लगता है, मतलब ये डर होने का कोई कारण है या क्या? यहाँ पे देखिए, जब भी पर्यटन के रूप से थोड़ा विकसित होता है कोई जगह, ऑटोमेटिक वहाँ के लोग जुड़ जाते हैं। अगर आप कोई भी टूरिज़्म का स्टेट देखते हैं, गोवा हो गया या हिमाचल हो गया, ऐसा नहीं है कि सारे टेरेन्स बहुत आइडियल थे शुरू में। एक तरह से ये एक पहल है गवर्नमेंट की कि हम लोग यहाँ के स्थानीय लोगों के जो इतने सालों से इन लोगों ने अच्छे से इसको बचा के रखा है, उसको हम लोग पर्यटकों को ऑफ़र करें। तो एक प्रयास है कि अभी ये घागीरथी इको टूरिज़्म है, इसके बाद आपका और करीब 20 कॉटेजेस और पाइपलाइन में हैं, अंडर कंस्ट्रक्शन कुछ हैं, कुछ बन रहे हैं। तो एक तरह से सारंडा में टूरिस्ट को एकोमोडेशन के लिए अराउंड 30 कॉटेजेस के करीब लोगों को मिल जाएगा, सो दैट एटलीस्ट देयर इज़ अ गुड फुटफॉल और गुड उनके लिए एक ऑप्शन हम लोग कंजीनियल एनवायरनमेंट दे सके। और रहा सवाल बेसिक इंफ्रास्ट्रक्चर इश्यूज़ का, जो वो उसके लिए भी हम लोग को जिला प्रशासन से बहुत सहयोग मिल रहा है। जो भी माइनर अगर कहीं किसी पॉइंट पे कुछ इश्यूज़ है जो आप फेस करेंगे, वो हम लोग भी फेस करेंगे, उसको हम लोग उस पर्सपेक्टिव से कोशिश करेंगे कि आने वाले 6 महीने में जो भी माइनर इंफ्रास्ट्रक्चर इश्यूज़ है उसको रिजॉल्व कर दें। ओके, बहुत अच्छा लगा सर आपसे मिलके, थैंक यू सो मच। আমরা এখন এগিয়ে চললাম ঝিকরা ওয়াটারফলের দিকে। আমরা এতক্ষণ ঝাড়খণ্ডে থাকলেও ঝিকরা ওয়াটারফল ওড়িশায় অবস্থিত। জঙ্গলের মধ্যে কিছুটা পথ হেঁটে পৌঁছতে হয় ঝিকরা ওয়াটারফলের কাছে। ঝিকরা ওয়াটারফল আসার জন্য বেশি পথ কিন্তু হাঁটতে হলো না, জঙ্গলের মধ্যে দিয়ে সামান্যই রাস্তা এলাম এবং আসার পরে ওই যে পেছনেই দেখতে পাচ্ছি ওয়াটারফল। ওয়াটারফলের জলের ছিটে কাক ভেজা হয়ে গেছি, তাই গাড়িতে ফিরে ড্রেস চেঞ্জ করে আমরা এগিয়ে চললাম জটেশ্বর মহাদেবের মন্দিরের উদ্দেশ্যে। দিনের একদম শেষ মুহূর্তে আমরা এখন দেখতে চলেছি জটেশ্বর মন্দির। একটু আগে ওই জায়গাটায় গাড়ি রাখতে হয়েছে, এই পথটা বেশ খারাপ, গাড়ি যাওয়ার মতন নয়, আর বাকি রাস্তাটা আমরা হেঁটেই যাচ্ছি, হেঁটেই এগিয়ে চলেছি জটেশ্বর মন্দিরের দিকে।
এই আমার ঠিক পেছনেই রয়েছে জটেশ্বর বাবার মন্দির এবং সেটা অ্যারো দিয়ে দেখানোও আছে। আসার পথটা জঙ্গলের মধ্যে দিয়ে, একদম ফাঁকা একটা জায়গায় মন্দিরটা। আসার পথে বেশ কিছু জলস্রোত পেরিয়ে তারপরে আমরা এসে পৌঁছে গেছি প্রায় মন্দিরের কাছে, সামনেই মন্দির। এটি হলো মহাদেবের মন্দির। এই যে মন্দির, আর এখান দিয়ে এরকম জলপ্রপাতের মতো একটি তৈরি হয়েছে। নিচে এই যে জায়গাটা, এখানে চাইলে স্নানও করা যায়, আর পিছনে চেঞ্জিং রুমও রয়েছে, চেঞ্জ করারও ব্যবস্থা রয়েছে এখানে। এবার আমরা ফিরে চললাম মনোহরপুরের উদ্দেশ্যে। সেখান থেকে রাতের 18006 সম্বলেশ্বরী এক্সপ্রেস ধরে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আপনারা চাইলে রাঁচির সাথে এই ট্রিপ করতে পারেন, সেক্ষেত্রে রাঁচি ঘুরে মেখতাবুরু আসা যাবে। মনোহরপুরে থাকার জন্য ফরেস্ট রেস্ট হাউস আছে। দুদিনে এই ট্রিপ কমপ্লিট করতে চাইলে রাতের ট্রেন ধরে ভোরে মনোহরপুর নামুন এবং দ্বিতীয় দিনে মনোহরপুর থেকে রাতের ট্রেন ধরুন ফেরার জন্য।